প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। শুধু ক্রিকেটের জন্য বরাদ্দ থাকছে না পূর্বাচল স্টেডিয়াম, নকশাতেও আসছে পরিবর্তন, জানালেন তামিম ইকবাল। ডিপিএল এর দল বদল সারছেন ক্রিকেটাররা, পারিশ্রমিক নিয়ে অস্বস্তি। রিয়াদ প্রাইম ব্যাংকে মুশফিক মোহামেডানের। প্রশ্নবিদ্ধ নাজমুল শান্ত, শেষ 13 ওয়ানডে ইনিংসে 50 নেই। প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ বাংলাদেশের মিডল অর্ডার। হামজাদের জন্য মাস্টার টেকনিশিয়ানের খোঁজে বাফুফে, সিন্ডিকেটের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন জামাল। ম্যান সিটি নাকি আর্সেনাল, কে হবে ইপিএল এর রাজা? সুপার সানডেতে টাইটেল ডিসাইডার। শুধু ক্রিকেটের জন্য আর বরাদ্দ থাকছে না রাজধানীর 300 ফিটের পূর্বাচল স্টেডিয়াম, বরং নির্দিষ্ট কিছু স্পোর্টসের সঙ্গে যৌথভাবে ব্যবহার করা হবে তা। এখানেই শেষ নয়, স্টেডিয়ামের নকশাতেও আসছে পরিবর্তন, জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এদিন তামিমের সঙ্গে পূর্বাচলের মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে কি পূর্বাচলের এই মাঠটাই অপয়া? অন্তত বিসিবি কর্তারা তা তো ভাবতেই পারেন। মন্ত্রী হিসেবে নাজমুল হাসান পাপনের শুরু, এরপর বিসিবির দায়িত্ব নিয়ে প্রথমবার এই মাঠ পরিদর্শন করেছিলেন ফারুক আহমেদ। কেউই টিকতে পারেনি বেশি দিন। আর বুলবুল তার দায়িত্বের শেষ দিনে এসেছিলেন এই মাঠে। প্রথমবার পূর্বাচলের মাঠ দেখতে এসে অ্যাডহক কমিটির নয়া সভাপতি তামিমের মনেও কি এসেছিল সেই ভাবনাই? জিনিসটা কিছুটা কাকতালীয় হলেও পূর্বাচলের এই মাঠ বছরের পর বছর বড্ড অবহেলায় পড়ে থাকাটা কাকতালীয় নয় মোটেও। পাপনের যুগে কত আশ্বাস, এই হলো হবে করে কত কথার ফুলঝুরি, বাস্তবতা লবডঙ্কা, যে ধারা ভাঙতে পারেননি ফারুক আহমেদ আর বুলবুলও। তবে তামিম ইকবাল ভাঙতে চান। নৌকার আদলে প্রস্তাবিত ৪৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণে অস্ট্রেলিয়ান পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে ৭৬ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিবির। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন সেই নকশার পরিবর্তনের পক্ষে নন তিনি, তবে তামিমের মত ভিন্ন। মাননীয় মন্ত্রী এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। প্রশ্ন, তবে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে কবে? আগে পরিকল্পনা ছিল বিসিবির নিজস্ব অর্থায়নেই হবে স্টেডিয়াম, তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে মন্ত্রণালয়ও। ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয়। এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই। তো আমরা দোনোজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। আমরা আপাতত সবাই কথা বলছি, আগেও কথা বলেছি, বাট সামহাও আমরা কাজ শুরু করতে পারছি না। বাট আমাদেরকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ওনার তরফ থেকে এসে গেছে, দ্রুত এটা নিয়ে বসে দ্রুত কাজ শুরু করে দেওয়া। তাই তো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই অপেক্ষার অবসান হয়ে শুরু হবে পূর্বাচলের এই স্টেডিয়াম নির্মাণের কাজ। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। মাঠে খেলা গড়ানোর স্বস্তি আর পারিশ্রমিক নিয়ে অস্বস্তির মধ্য দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল সারছেন ক্রিকেটাররা। ইতিমধ্যে দলবদল সেরে ফেলেছে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংকের মতো বড় দল। মাহমুদুল্লাহ সহ অন্য ক্রিকেটাররা কৃতিত্ব দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবালকে। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার তো মাঠে খেলা গড়াচ্ছে, সেটাই বেশি অনেকের কাছে। শঙ্কার জায়গা পেরিয়ে মাঠে খেলা গড়াচ্ছে, সেটা স্বস্তির। সেই সাথে আর্থিক বিষয় নিয়ে আছে ক্রিকেটারদের অসন্তুষ্টি।
ক্রিকেটারদের আসল ঠিকানা মাঠ, সেই ঠিকানায় যেতে পেরে খুশি ক্রিকেটাররা। সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াজ কৃতিত্ব দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবালকে। আমার মনে হয় ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়, এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। মাহমুদুল্লাহর সুরে সুর মিলালেন অন্যরাও, তবে স্বস্তির মাঝেও পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টি আছে ক্রিকেটারদের। এবারও নাকি প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছেন না অনেকে। মানে আর্থিকভাবে বড় একটা অঙ্ক আসে এই খেলার মাধ্যমে, বাট সেই জায়গায় স্টিল একটা প্রবলেম আছে, আপনারাও জানেন সেটা। তো আশা করছি এই জিনিসগুলো যত দ্রুত কেটে যাবে এবং প্লেয়াররা মাঠে খেলতে পারবে এবং আর্থিকভাবে যত বেনিফিটেড হতে পারবে এই টুর্নামেন্টের মধ্যে। অনেক ধৈর্য ধরতে হয়েছে সত্যি বলতে, অনেকটা সময় আসলে খারাপ লাগা ছিল, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে। আশা করি এখন সব ঠিকঠাকভাবে আশা করি হবে, আশা করা যায় সব কিছু ভালো দিকে যাবে। জি, আমাদের দল মাশাআল্লাহ ভালো দল হয়েছে। আমাদের পুরনো প্লেয়ার এবং নতুন কিছু প্লেয়ার আমরা নিয়েছি, এবং পুরনো যারা আছে তারা তো 10 জনের মধ্যে প্লেয়ার আছে। আর নতুনের মধ্যে আমরা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী অনিক, খালেদ হাসান, এর মধ্যে সিনিয়র প্লেয়ার মধ্যে এবং ইয়াং কিছু প্লেয়ার নিয়েছি। সব মিলে আমরা আজকে 10 জনের মতো নিউ প্লেয়ার ইনক্লুশন হয়েছে আর কি। এবার পারফর্ম করার পালা। এক দশক পর প্রাইম ব্যাংকে ফিরেছেন মাহমুদুল্লাহ। ব্যাংক ক্লাবটির একমাত্র শিরোপা জেতা দলে ছিলেন 2014-15 মৌসুমে। আবারও দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তরুণদের সাথে বিনিময় করতে চান দীর্ঘ অভিজ্ঞতা। থ্যাঙ্কস টু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যে ওনারা আমাকে এই অপরচুনিটি দিছে। আমি মনে হয় 2015-এ লাস্ট টাইম আমি খেলেছিলাম, তারপরে এই বছর আল্লাহর মতো আমার সুযোগ হয়েছে প্রাইম ব্যাংকে খেলার, এবং আমার মনে হয় ওভার দি ইয়ার্স প্রাইম ব্যাংক হ্যাজ বিন দ্যাট ফ্র্যাঞ্চাইজ হু হ্যাজ বিন অ্যাসিওরিং দ্য পেমেন্টস, অল দ্য ফ্যাসিলিটিস ইন দ্য টপ ক্লাস উইথ দ্য টপ ক্লাস স্ট্যান্ডার্ড, এবং এটা প্রাইম ব্যাংকের ক্রেডিট। আরেক সিনিয়র মুশফিকুর রহিম খেলবেন মোহামেডানে। এবার জাতীয় দলের খেলোয়াড়রা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন, তবে সাদা বলের ক্রিকেটাররা যেখানে 7-8 ম্যাচ খেলবেন, সেখানে লাল বলের মুশফিক, তাইজুলরা পাবেন 4 রাউন্ড। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। নাজমুল হোসেন শান্তর আসলে হয়েছেটা কি? শেষ 13 ওয়ানডে ইনিংসে কোনো 50 নেই, 0 রানে আউট হয়েছেন 3 বার। সবচেয়ে বড় অ্যালার্মিং সাইন শান্তর আউটের ধরন। ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে টাইগার টেস্ট ক্যাপ্টেনের টানা ব্যর্থতায় বিপাকে টিম ম্যানেজমেন্ট। দলে নাজমুলের জায়গা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। বিস্তারিত কেমসনের রিপোর্টে। আনপ্রেডিক্টেবল নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই শান্তকে নিয়ে ক্রিকেট ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়া। কখনো মাঠে তার নামে দুয়ধ্বনি, আবার কখনো সরি বলতে বাধ্য হন তারা। তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে সর্বদাই শান্ত একজন ওডিআই স্পেশালিস্ট ব্যাটার, কিন্তু পারফরম্যান্সের গ্রাফটা বলছে ভিন্ন কথা। এই যেমন শেষ 13 ইনিংসে নেই কোনো 50, 40 ছাড়ানো ইনিংস মাত্র একটি, তাও 4 ম্যাচ আগে। স্ট্রাইক রেটেও নেই টপ অর্ডার ব্যাটারের ছাপ। এই 13 ইনিংসে 67.6 স্ট্রাইক রেটে করেছেন 194 রান, আছে 3টি ডাক। 2025 সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 77 রানের ইনিংস, সেটি ছিল শান্তর শেষ 50। এবার কিউইরা এসেছে টাইগারদের ডেরায়, তারপরেও ফর্মে ফিরতে পারছেন না এই বাঁহাতি ব্যাটার। প্রথম ওডিআইতে গোল্ডেন ডাক। সবচেয়ে অবাক করার বিষয় হলো নাথান স্মিথের ওই ডেলিভারিটি বুঝতেই পারেননি শান্ত। মিড উইকেটে ফ্লিক করতে গিয়ে হয়েছেন ক্লিন বোল্ড। তারপরেও অধিনায়কের ভরসা এই বাঁহাতি ব্যাটারের ওপর। ম্যাচের পর ম্যাচ সুযোগ পান একাদশে। 2018 সালে ওডিআই দলে অভিষেক হয় শান্তর। কেটে গেছে 8 বছর। নিয়মিত দলে সুযোগ পেলেও তার ইম্প্যাক্ট নিয়ে আছে প্রশ্ন। একজন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটারের এমন হতশ্রী পারফরম্যান্স মেনে নিতে পারছে না ক্রিকেট প্রেমীরা। সরি বলা ভক্তরাই আবার ভুগছেন হতাশায়। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের সামনে আছে সমীকরণ, তাই প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। গুরুত্বটা বুঝতে পারছেন তো টাইগাররা? কেএমসনে, স্টার নিউজ। পুরনো রোগ সারছে না কিছুতেই। ম্যাচ জিততে জিততেও বারবার হারের গল্প লিখছে বাংলাদেশ। সমস্যাটা ওই এক জায়গায়, প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ টাইগার মিডল অর্ডার ব্যাটাররা। কিন্তু কেন এমন হচ্ছে বারবার, উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। সময় বদলায়, দিন বদলায়, বদলায় অধিনায়ক, বদলায় না কেবল বাংলাদেশ দলের পুরনো সমস্যা মিডল অর্ডারের রান খরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ঘুরে ফিরে একই দশা, 25 ওভারে 3 উইকেটে 124। হিসেব সহজ, জিততে হলে প্রতি ওভারে দরকার 5 রান। তখনই টানা 90 বলে হয়নি একটুও বাউন্ডারি। চাপ জমতে জমতে এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে ফেরার রাস্তা সহজেই খুঁজে পাওয়া গেল না। পুরো ইনিংসের গল্পটা আরও কঠিন। 291 বলের মধ্যে 166টাই ডট, মানে অর্ধেকের বেশি বলেই রান হয়নি। আধুনিক ওয়ানডেতে এই পরিসংখ্যানই যেন ম্যাচের রায় লিখে দেয়। ম্যাচ শেষে সাইফ হাসানও মানলেন সমস্যাটা। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। কিন্তু এই আরও ভালো দিনকে দিন যেন আরও দীর্ঘ হচ্ছে, কারণ সমস্যাটা শুধু একটা ম্যাচে না, এটা এখন বাংলাদেশের মিডল অর্ডারের পুরনো রোগ। পরিসংখ্যান বলছে নির্মম সত্য। 2025 থেকে এখন পর্যন্ত 15 ওয়ানডেতে মিডল অর্ডারে সেঞ্চুরি হয়েছে মাত্র একটা। গেল বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয় করেছিলেন 118 বলে 100 রান। তবে শেষ 12 মাসের হিসেব করলে মিডল অর্ডারের 13 ব্যাটারের নেই একটাও সেঞ্চুরি, গড় মাত্র 23.44। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যেই নয়, সব দলের তুলনায় বাংলাদেশের নিচে শুধু কানাডা। অন্ধকারের মাঝে একটুখানি আলো তাওহিদ হৃদয়, সেঞ্চুরি না করলেও 10 ইনিংসে গড় 41.33। মিডল অর্ডারের 7টা 50-র মধ্যে 5টাই তার ব্যাট থেকে এসেছে, কিন্তু একা আর কত টানবেন। আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছিল সমাধান ভেবে, বিসিএলে সেঞ্চুরি করেও আশা জাগিয়েছিলেন, কিন্তু বাংলাদেশ দলে সেই পুরনো গল্প। পাকিস্তানের বিপক্ষে 14 আর 5, নিউজিল্যান্ডের বিপক্ষে 49 বলে 27। যখন দরকার ছিল গতি বাড়ানো তখন থেমে গেছে ইনিংস। 2022 সালের অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 85 রানের সেই ইনিংসের পর 17 ইনিংসে নাই একটাও 50। অন্তত 10 ম্যাচ খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম গড় তারই। টাইগারদের শেষ মুহূর্তে ম্যাচ হারার গল্পটা নতুন নয়, কিন্তু একই ভুল বারবার দেখার ক্লান্তিটা এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ। তানজিম ঐশী, স্টার নিউজ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে জমা পড়েছে রেকর্ড সংখ্যক আবেদন। সিভি জমা দিয়েছে ইউরোপ, আফ্রিকা আর এশিয়া অঞ্চলের অনেক অভিজ্ঞ কোচ। আছে বেশ কিছু হাই প্রোফাইল নাম। হামজা শমীদদের আগমনে যে দিন বদলের শুরু, তার পূর্ণতা দিতে এখন প্রয়োজন একজন মাস্টার টেকনিশিয়ান। হ্যাভিয়ার কাবরেরাকে হটিয়ে ফুটবল ভক্তদের চাওয়া এমন এক কোচের যার হাত ধরে হামজারা আধিপত্য দেখাবে এশিয়ান ফুটবলে। যদিও আবার কোচ হতে আবেদন করেছেন ক্যাবরেরা। বাংলাদেশের ঝিমিয়ে পড়া ফুটবলটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বছরখানেক হলো। লাল সবুজের জার্সিতে রং ছড়াচ্ছেন প্রবাসী ফুটবলাররা। সেই জায়গায় কোচ হাভিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ ফুরাবে 30 এপ্রিল। তার আগে বাফুফের নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে 9 এপ্রিল। আর তাতেই ফুটে উঠেছে হামজা জামালদের ব্র্যান্ড ভ্যালুর চিত্র। আবেদন পড়েছে 250-রও বেশি। কাবরেরা যোগ দেবার বছরেও বাংলাদেশ দলের দায়িত্ব নিতে বড় প্রোফাইলের কোচদের খুব একটা আগ্রহ দেখা যায়নি, কিন্তু গত 1 বছরে বদলে গেছে সে চিত্র। জাতীয় দলের কোচ চেয়ে বাফুফের এক বিজ্ঞপ্তিতেই নামি দামি কোচদের আবেদনপত্র জমা পড়েছে, তা অকল্পনীয়। সে তালিকায় আছেন ক্রোয়েশিয়ান সেগ্রেট, যার অধীনে 2018 সালে সাফ শিরোপা জিতেছিল মালদ্বীপ। তাজিকিস্তান, আফগানিস্তান, জর্জিয়ার জাতীয় দলের ডাগ আউট সামলানোর অভিজ্ঞতাও আছে তার। ছোট বড় মিলিয়ে এই রোমানিয়ান 20টিরও বেশি ক্লাবে কাজ করেছেন। বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরি তিতাও আছেন তালিকায়। বর্তমানে ওমানের ক্লাব আল সিডের হয়ে কাজ করছেন তিনি। ভারতের সাবেক কোচ ইগার স্টিমাচও আবেদন করেছেন বাফুফেতে। তার তত্ত্বাবধানে 2বার সাব জিতেছে ভারত। ক্রোয়েশিয়া জাতীয় দলের অভিজ্ঞতায় ভরপুর এই কোচ। এছাড়াও গাম্বিয়া, লাইবেরিয়া ও মিয়ানমার জাতীয় দলে কাজ করা জার্মানির অ্যান্টিন হেই, লেবানন জাতীয় দলে কাজ করা মন্টেনেগার নিউদ্রাগ, রাদলোভিচের মতো অভিজ্ঞ কোচও আছেন আবেদনকারীর তালিকায়। জানা গেছে স্থানীয় আবেদনকারী কোচ মারুফুল হক আর জুলফিকার মাহমুদ মিন্টু।
বাফুফে টেকনিক্যাল কমিটি যাচাই বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। সে তালিকা হতে পারে 10-12 জনের। স্থানীয়দের সাক্ষাৎকার নেওয়া হবে সশরীরে, বিদেশিদের সাক্ষাৎকার হবে অনলাইনে, আর সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন স্বয়ং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এই প্লেয়ারটাকে বল দেবে না, ওর সাথে খেলবে না, অরিজিন ফুটবলারদের সাথে এমন ঘটনা ঘটছে বারবার অভিযোগ করেছে বাংলাদেশের ফ্যানরা। তাদের এই দাবি মিথ্যা নয়। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, জাতীয় দলের শুরুর দিনগুলোতে তিনি ঠিক এই সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন। টিমমেটরাই নাকি বলতেন জামালকে পাস দিও না। রহমান পেয়ারের রিপোর্ট। সিন্ডিকেট তত্ত্ব হাওয়ায় ভেসে বেড়ানো কোনো অলীক ধারণা নয়। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে মুখ খুলতে শুরু করেছেন ক্যাপ্টেন জামাল। কিন্তু এই সিন্ডিকেটটা টোটালি বিলুপ্তি করা উচিত, কারণ যে বেটার ফুটবল খেলবে তাকেই চান্স দিতে হবে, এবং যে যাতে করে বাংলাদেশের পতাকা মানে উপরের দিকে উঠতে পারে সেই ধরনের একটা ডিসিশন নিয়ে আমাদের টিম 11 জন দাঁড় করানো উচিত আমার মনে হয়। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের বাঁক বদলের মহাতারকা। একে একে এসেছেন সমিত, জায়ান, রোনান, ডেকলান। লাল সবুজ জার্সির অপেক্ষায় ট্রেভর ইসলাম। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি অরিজিন ফুটবলারদের যথাযথ ব্যবহার করতে পারছে, নাকি প্রত্যাশা পূরণ হয় না সিন্ডিকেটের অদৃশ্য দেয়ালের কারণে? নিউ জেনারেশনের জেনজিদের ওয়ার্ড সিন্ডিকেট। আপনি যদি 80-90 দশকের কথা বলেন তাহলে সেক্ষেত্রে বলতে হয় প্রভাব বা দৌরাত্ম্য। তো জিনিসটার মিনিংটা একই, সেটা হচ্ছে যে ক্লাবগুলোর একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে, বা ম্যানেজমেন্টের একটা প্রভাব বা দৌরাত্ম্য থাকে। তো ওইটাই এখন একটা ক্যাচি ওয়ার্ড হিসেবে সিন্ডিকেটটা অনেক বেশি আর কি ক্যাচি। অক্টোবর 9, 2025 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। সমিত সোমের মতো মিডফিল্ডারকে সে ম্যাচে স্টার্টিং 11-এ রাখেননি হাভিয়ের কাবরেরা। সাদুদ্দিন, সোহেল রানাদের প্রাধান্য দিয়ে গেম প্ল্যান সাজিয়েছিলেন হেড কোচ। ভালো ফুটবল খেলেও ম্যাচটা 4-3 গোলে হারে বাংলাদেশ। ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। যখন খেলা ছেড়ে দিয়েছে এবং আমার সাথে যারা সতীর্থ ফুটবলার ছিল, আমাদের যারা সহযোদ্ধা ছিল, তারা খেলা ছেড়ে দেওয়ার পরে যখন নতুন একটি প্রজন্ম তৈরি হয়েছে এবং যারা নতুনভাবে বাংলাদেশ ফুটবল টিমকে প্রতিনিধিত্ব করছে, ঠিক তখন থেকে দেখলাম যে অফিসিয়ালদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, ওই ফুটবলারদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং অবাক করা বিষয় হচ্ছে যে আমি যদি কোনো ফুটবলারকে নেই, তার সাথে তার কিছু চয়েস থাকে, তাদেরকে না নিলে আবার সে খেলবে না, এরকম একটি বিষয় রয়েছে। অরিজিন ফুটবলারদের কিভাবে একা করে দেয় সিন্ডিকেটের ফুটবলাররা, সেটাই তুলে ধরেছেন জামাল ভুঁইয়া। উনার সাথে খেলো না, উনাকে পাস দিও না, কথাগুলো এখনো প্রাসঙ্গিক। সম্প্রতি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপেও দেখা গেছে একই চিত্র। মুর্শেদ, ফয়সাল, রোনানকে পাস দেননি। কিছু অফিসিয়াল আছে যে না, অমুক প্লেয়ারকে আমরা নিব না, কেউ নিবই না, মানে কি তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। এই যে একটি সিন্ডিকেট। অনিয়মের অচলায়তন ভাঙতে হবে, নয়তো এই ছবিগুলোই বারবার ফিরে আসবে। রহমান পেয়ার, স্টার নিউজ। মাঠ নির্মাণে কোনো চাঁদাবাজ ও দখলদারকে প্রশ্রয় দেওয়া হবে না। মিরপুরে কালশী থেকে শুরু করে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ সহ ঢাকা মহানগরের মোট 6টি মাঠ পরিদর্শনের সময় এই কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব নিয়েই ঢাকার মাঠ বাঁচাতে কোমর বেঁধে নেমেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অবহেলিত মাঠ সংস্কারে কাজ করে যাচ্ছেন আমিনুল হক। তারই অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগরের মোট 6টি মাঠ পরিদর্শন করেন তিনি। এখানে একটি খেলার মাঠ, ফুটবল মাঠ, ক্রিকেট গ্রাউন্ড সহ একটি স্পোর্টস কমপ্লেক্স আমরা তৈরি করব ইনশাল্লাহ। এইভাবে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরীতে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে, যে আমরা ঢাকা মহানগর সহ প্রত্যেকটি ওয়ার্ডের বা 2-3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা বের করে খেলার মাঠ তৈরি করব। মাঠ নির্মাণে কোনো চাঁদাবাজ এবং দখলদারদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো রকম কোনো সুযোগ নাই, এদেরকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। শীঘ্রই বাজেট তৈরি করে মাঠগুলো বিভিন্ন স্পোর্টসের জন্য উন্মুক্ত ক্রীড়া কমপ্লেক্স তৈরির আশ্বাস দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এখানে ক্রিকেট, ফুটবল সমস্ত ইভেন্টের জন্য আলাদা আলাদা উন্মুক্ত
একদম সাধারণ মানুষ, নিম্ন থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সবার সন্তানেরা এখানে উন্মুক্তভাবে যাতে খেলাধুলা করতে পারেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। আমরা আজকে দেখে গেলাম, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি, আমরা সবাই বেশি দ্রুত সময়ের মধ্যে এই জায়গা হস্তান্তর করে ডিজাইন ম্যাপ তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। মিরপুরের কালশি মাঠ, মহাখালীর টিএনটি মাঠ, মগবাজারের মধুবাগ খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, গোপালবাগ মাঠ এবং গ্যান্টারিয়ার ধূপখোলা মাঠ পরিদর্শন করেন আমিনুল হক। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগের টাইটেল ডিসাইডার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ইতিহাদে ম্যাচ শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত 9:30টায়। এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে 6 পয়েন্ট এগিয়ে আর্সেনাল। তবে সিটি যদি এই ম্যাচ জিততে পারে তাহলে ব্যবধান কমে হবে 3 পয়েন্ট। হাতে থাকবে আরও এক ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলেই গানারদের টপকে শীর্ষে উঠতে পারবে পেপ গার্দিওলার দল। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ হেরে যাচ্ছে আর্সেনাল, আর গ্যালারিতে ম্যানচেস্টার সিটি সমর্থকের খোঁচা। আর্সেনালের বোতল মুখে নিয়ে বোঝাচ্ছেন, তোমরা এবারও লিগ বটল করতে যাচ্ছ। মৌসুমের শেষ দিকে এসে আবারও সেই পরিচিত শঙ্কার মুখেই গানাররা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল এখনও ম্যান সিটির থেকে 6 পয়েন্ট এগিয়ে। তবে তাদের পরের ম্যাচ পেপ গার্দিওলার দলের বিপক্ষেই, আর সেটা তাদেরই ডেরায়। 2015 সালের পর এখন পর্যন্ত ইতিহাদে গিয়ে ম্যাচ জিততে পারেনি আর্সেনাল। আর প্রিমিয়ার লিগের সবশেষ 10 দেখায় ম্যান সিটির বিপক্ষে জয়হীন লন্ডনের ক্লাবটি। হেরেছে 7টি, ড্র 3টি। চলতি মৌসুমেও নিজেদের মাঠ এমিরেটসে প্রথম দেখায় ম্যাচ শেষ করেছে 1-1 সমতায়। আর্সেনালের জন্য বিপদ, দলের সেরা উইঙ্গার বুকায়ো সাকা এখনও সেরে ওঠেননি ইনজুরি থেকে। তবে মিকেল আর্তেতা আশা করছেন মাদুয়েকে পাওয়া নিয়ে। এই দল নিয়েই ম্যান সিটিকে হারাতে অপেক্ষা করছেন আর্তেতা। আমরা হেরে গেলেই সব শেষ। মাসখানেক আগে যখন পয়েন্ট হারাচ্ছিলাম তখন ভাবিনি এই পর্যায়ে আসতে পারবো, কিন্তু আমরা ক্যালেন্ডার দেখলাম এবং বুঝলাম আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ভালো একটা সুযোগ পাবো। এখনো ব্যবধান 6 পয়েন্টের, এটাও কম নয়। তবে আমাদের ব্যবধান কমানোর একটা সুযোগ আছে। এই ম্যাচ হেরে গেলে আর্সেনালের যেমন সম্ভাবনা বেড়ে যাবে লিগ ফসকে যাওয়ার, তেমনি ম্যানচেস্টার সিটিও যদি হেরে যায় তাহলে লিগ জয়ের সম্ভাবনা শূন্যের কোটায় নেমে যাবে তাদের। ড্র করে পয়েন্ট খোয়ালেও পড়তে হবে মহা বিপদে। এই ব্যাপারটা ভালো করেই বুঝে গেছেন সিটি বস পেপ গার্দিওলা। ড্র করলেও ফলাফল আমাদের পক্ষে থাকবে। ড্র নিয়ে 1 সেকেন্ডও কথা বলবো না। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য প্রস্তুত। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের অবস্থান এবং আমরা এভাবেই খেলে যাব। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয়, তাই রবিবার রাতে ফুটবল ফ্যানদের চোখ থাকবে ইতিহাদে। 22 বছরের আক্ষেপ ঘুচবে আর্সেনালের, নাকি নিজেদের নবম টাইটেল রেসে এগিয়ে যাবে ম্যানচেস্টার সিটি, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। তাই বলে ব্রাজিলিয়ানদের গুডবুক থেকেও কাটা পড়ছে নেইমারের নাম। কি আশ্চর্য কথা! এক জরিপে দেখা গেছে নেইমারকে বিশ্বকাপ দলে চায় না 45% ব্রাজিলিয়ান। অথচ কদিন আগেই নেইকে ছাড়া সেলেসাও বিশ্বকাপ স্কোয়াড ছিল কল্পনার বাইরে। দল নিয়ে ভরসার বাইরে আছে দেশের মানুষ। 68% ব্রাজিলিয়ান মনে করে এবার বিশ্বকাপ জিততে পারবে না আনচেলত্তির দল। 2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল ফুটবলে এখন সবচেয়ে আলোচিত বিষয়, নেইমার কি আনচেলত্তির দলে জায়গা পাবেন? 18 মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি, কিন্তু তার আগে নেইমারকে নিয়ে চলছে জোর সমালোচনা। ব্রাজিলের গবেষণা প্রতিষ্ঠান জেনিয়াল বা কুইস্টের এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ব্রাজিলের 45% মানুষ নেইমারকে চান না বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু তবুও নেইকে দলে যাওয়ার গড়টাই বেশি। 47% ব্রাজিলিয়ান দলে চান তাকে, বাকি 8% জানাননি কোনো মতামত। সেলেসাওদের সমালোচনা শুধু নেইমারেই সীমাবদ্ধ না। যেই দেশ ফিফা বিশ্বকাপের সময়ে স্কুল, কলেজ, অফিস, আদালত এক প্রকার বন্ধ করে দিত খেলা দেখার জন্য, যারা কিনা 2014 বিশ্বকাপ আয়োজনে বিলিয়ন ডলার খরচ করেছিল, সে দেশের মাত্র 12% মানুষ এবারে বিশ্বকাপ নিয়ে এক্সাইটেড। 32% মানুষ মাঝামাঝি অবস্থানে থাকলেও 54% বিশ্বকাপ নিয়ে নেই কোনো প্রকার আগ্রহ। এর থেকেও বড় বিষয়, 68% ব্রাজিলিয়ান মনে করেন এবারে ট্রফি জেতা কঠিন হবে।
সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সই এই হতাশার বড় কারণ। নেইমার দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে। সবশেষ তিনি খেলেছেন 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে। 2026 বিশ্বকাপে ব্রাজিল রয়েছে সি গ্রুপে, খেলবে মরক্কো, হাইতি আর স্কটল্যান্ডের সাথে। প্রথম ম্যাচ 13 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 34 বছর বয়সী নেইমার এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড়ে, তাই তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ফিটনেস আর পারফরম্যান্সের ধারাবাহিকতা, এই দুইটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন শুধু দেখার অপেক্ষা 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কি ব্রাজিলিয়ান সেন্সেশন, নাকি এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের গল্পটা লিখবে নেইকে ছাড়াই। ডায়না জারিন, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।